আমরা বুখারেস্টের একেবারে সেন্টার পয়েন্টে, অর্থাৎ এই শহরের যে বলা চলে যে জিরো পয়েন্ট, সেই আর্দথিয়ামের সামনে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর নানা শহরে এই আদলে কিন্তু কিছু স্থাপত্য আছে। যেমন সবচেয়ে বিখ্যাত যেটি রয়েছে সেটি হচ্ছে হলো আমাদের প্যারিসে। ঠিক একই রকমের আদলে তো প্যারিসেরটা কিছুটা বড় হলেও এটা তুলনামূলকভাবে আনুপাতিক একটু ছোট। তবে আপনারা জানেন যে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট একটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ শহর। বিশেষ করে পৃথিবীর ইতিহাস যদি দেখি, তো কোনো না কোনোভাবে বুখারেস্টের সম্পৃক্ততা পৃথিবীর বিভিন্ন সিভিলাইজেশন হোক, রাজনৈতিক পট পরিবর্তন হোক, যুদ্ধবিগ্রহ হোক, সেখানে বুখারেস্টের স্পর্শ আমরা ইতিহাসে খুঁজে পাই। এই দেশ আসলে নানা সময়ে বিভিন্ন ধরনের আধিপত্যবাদী বা আশেপাশের দেশ কিংবা অন্যান্য জাতি গোষ্ঠী রোমানিয়া বা বুখারেস্টে কিন্তু বারবার দখল করেছে। এবং এর যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশন কিন্তু আমরা দেখতে পাই যে সেই প্রাচীন যুগ থেকে এই সিভিলাইজেশন খুঁজে পাওয়া যায়। বিশেষ করে নিওলিথিক পিরিয়ডের সময়কার বিভিন্ন যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এই বুখারেস্টের মিউজিয়ামগুলোতে খুঁজে পেয়েছি। হাজার বছর ধরে বা শত বৎসর ধরে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী কিন্তু তারা শাসন করেছে। তার ভিতরে আমরা বলতে পারি যে বাইজেন্টাইনের সময় রোমানিয়া এবং বুখারেস্ট তাদের আয়ত্তাধীনের ভিতরে ছিল বা শাসনের ভেতরে ছিল। অটোমান অর্থাৎ টার্কিশ শাসনটা এখানে তাৎপর্যপূর্ণ, কেননা তুরস্ক এবং রোমানিয়ার কিন্তু খুব কাছাকাছি সীমারেখা। তো সেখানে অটোমান সাম্রাজ্য ওসমানিয়ার সময় তারা পুরো দেশটা দখল করে নেয় এবং এখানের বিভিন্ন যে সাংস্কৃতিক পরিবর্তনে তারা ভূমিকা রাখে। এবং আরেকটি তাৎপর্যপূর্ণ যে বিষয়টা রয়েছে যে অস্ট্রীয় হাঙ্গেরিয়ান শাসন ব্যবস্থা কিন্তু এখানে ছিল, যে কারণে এই বুখারেস্টের বিভিন্ন পরতে আমরা অটোমান সাম্রাজ্য কিংবা অস্ট্রো হাঙ্গেরিয়ান শাসন আমলের নিদর্শন কিংবা বাইজেন্টাইন সময়ের যে কিছু নিদর্শন বা স্থাপত্য, সেগুলো কিন্তু খুঁজে পায়। রোমানিয়ানরা এখানে মূলত বেশিরভাগই রোমান, কিন্তু তারপরেও এখানে কিন্তু অস্ট্রীয় হাঙ্গেরিয়ানদের বসতি রয়েছে। এখানে কিছু স্কুল আছে, কলেজ আছে, শুধুমাত্র অস্ট্রো বা হাঙ্গেরিয়ানরা তাদের মাতৃভাষায় এখানে পড়াশোনা করতে পারে। তো এখানে একটা কালচারাল ডিভাইডেশন আছে, অর্থাৎ মূল রোমানিয়ান এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান বা হাঙ্গেরিয়ানদের ভেতরে কিছু মতপার্থক্য রয়েছে। এছাড়া এরা মনে করে যেহেতু অটোম্যানের সময় এদের উপরে এক ধরনের সাংস্কৃতিক ইনভার্সন হয়েছে, সেই কারণে তারা কিছুটা তুরস্কর ব্যাপারে বা অটোমান সাম্রাজ্যের ব্যাপারে তাদের একটা নেতিবাচক ধারণা আছে। এছাড়া এটা যেহেতু এখন কসমোপলিটন একটা সিটি বা এখানে নানা ধরনের জাতিসত্তার মানুষ এখানে বসবাস করে, এইখানে যে বড় ধরনের পরিবর্তন হয়েছিল সেটি হচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সম্পূর্ণভাবে কমিউনিস্ট রেজিমের আওতাধীন চলে আসে। এবং কমিউনিস্ট শাসন আমলের সময় এইখানকার যে জীবন ব্যবস্থা, অর্থাৎ সাম্য বা সমাজতন্ত্র, রাষ্ট্র নিয়ন্ত্রিত সকল অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেটি কিন্তু ধীরে ধীরে এই রোমানিয়ান জাতিকে ভিন্ন আচরণে প্রস্তুত করছিল। এবং এখানকার মানুষের জীবন জীবিকা একটা মধ্যবিত্ত শ্রেণীর জীবন জীবিকা ছিল, যেহেতু ক্যাপিটালিস্ট রুল এখানে সেভাবে ছিল না সেই সময়। তো একসময় রাশিয়ান বলয়ে থাকলেও রোমানদের সাথে রাশিয়ানদের একটা মতপার্থক্য বা বলবো যে ডিগনিটির একটা লড়াই তৈরি হয়, যার ফলশ্রুতিতে এখানে কমিউনিজমের থাকলেও রাশিয়ার সাথে খুব খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছিল রোমান কমিউনিস্টদের। আমরা দেখি এখানে নিকোলাই চাউসেস্কুর কথা আমরা জানি। 1989 সালে সে এখানে একটি জনপ্রিয় একটি জনসমাবেশে সে বক্তব্য দেওয়ার সময় এখানকার যে রেভুলেশন, অর্থাৎ কমিউনিজম থেকে ক্যাপিটালিস্ট হয়ে যাওয়ার যে পটভূমি,
এটা অনেকটা বারুদের স্ফুলিঙ্গর মতন খুব দ্রুততম সময়ের ভিতরে এই পরিবর্তনটা ঘটে। অর্থাৎ সে যে সমাবেশে বক্তব্য রাখছিল এবং তার স্ত্রী তার সাথে ছিলেন, সেই সময় হঠাৎ করে সমাবেশের ভিতর থেকে তার বিপক্ষে দুধ্বনি বা তার বিরুদ্ধে স্লোগান শুরু হয় এবং সেই স্লোগান এবং তার বিরুদ্ধে তার অপশাসন বা শাসন বা কমিউনিজমের বিরুদ্ধে তখন যে হঠাৎ জেগে ওঠা জনগণ স্লোগান দেওয়া শুরু করছিল, সেই জনগণের উপরে তৎকালীন সেনাবাহিনী পাখির মতন গুলি করে জনগণকে হত্যা করে এবং এটি সারা রোমানিয়া এবং বিভিন্ন বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। যে কারণে 1989 সালে যে বিপ্লব, সে বিপ্লবের মাধ্যমে চিরতরে এদেশ থেকে কমিউনিজম হারিয়ে যায়। নিকোলাই চাউসেস্কুকে খুব কম সময়ের একটি ট্রায়াল এর মাধ্যমে বিচার করা হয় এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রী এবং তাকে নিয়ে একটি কী বলে জায়গায় উন্মুক্ত স্থানে নিয়ে গুলি করে তাদের দুজনকেই মেরে ফেলা হয় এবং এই সংক্ষিপ্ততম বিচার ব্যবস্থাকে সারা পৃথিবীতে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এটা কিন্তু প্রচার করা হয় এবং আমরা তখন বাংলাদেশে ছিলাম। তখন আমরা এই তার হত্যাকাণ্ডের ফুটেজ আমরা বারবার, আমাদের একটা মাত্র চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন, সেখানে কিন্তু আমরা দেখেছি। তো এই শহরের ঐতিহাসিকতা আমি বলে শেষ করা যাবে না। আমরা এটাকে পাঠোদ্ধার করার চেষ্টা করব যে আর কী আমরা তথ্য এখান থেকে জোগাড় করতে পারি। ইতিহাসে আমরা শুধুমাত্র পড়ে যতটুকু না জানা যায় তার থেকে ভ্রমণ করে এবং সেই স্থানে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে হয়তো বা সেই জায়গা সম্পর্কে বাস্তবিক চেহারা আমরা খুঁজে পাব। এবং যেটা বলছিলাম যে পূর্ব ইউরোপে যে কমিউনিজমের পতন, তার ভিতরে অন্যতম পতন হয়েছিল এই রোমানিয়াতে। তো আমার পেছনে যেটা আছে এটা রোমানিয়ার অন্যতম একটা আইকনিক একটা স্থাপত্য, যে আজকেও আমি যেটা বলেছি, এটা প্যারিসেও আছে এবং এটা 1936 সালে নির্মিত হয়। সিম্বল এটা এখানকার যে প্রতিরোধ, ডিগনিটি এবং ডিটারমিনেশন, এটাকে বলা হচ্ছে রিজিলিয়েন্স আর ডিটারমিনেশন। অর্থাৎ ডিটারমিনেশন হচ্ছিল যে এদের ভেতরে যে একটা প্রতিজ্ঞা, একটা লক্ষ্য, এটা তৈরি করার জন্য এটাকে সিম্বলাইজ করা হয়েছে এই আর্ট।